আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা এবং কি অবস্থা তোমাদের প্রিপারেশনের? আশা করি ভালো। আজকে আমি তোমাদের মাঝে হাজির হলাম এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটি টপিক, রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে। তোমাদের যাদের রাইট ফর্ম অফ ভার্বসে প্রবলেম আছে এই ক্লাসটি শুধু দেখো। এটি দেখার পর ইনশাআল্লাহ রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে তোমার আর কোনো প্রবলেম থাকবে না এবং যে সকল রুলস আমরা আলোচনা করব এই সকল রুলস থেকে অবশ্যই পরীক্ষায় তোমাদের কমন পড়বে। তার আগে তুমি যদি একজন এসএসসি অথবা এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পেজে দেখে থাকলে পেজটি ফলো করো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি। তো দেখো, রাইট ফর্ম অফ ভার্বস বলতে বোঝানো হয়েছে ভার্বের সঠিক ব্যবহার। কোথায় আমরা ভার্বের কিভাবে ব্যবহার করব। চলো আমরা ডিরেক্ট রুলসগুলো দেখে নিব। প্রথম রুলসেই কি বলা হয়েছে, সেন্টেন্সের মধ্যে যদি অলওয়েজ, ওফেন, সামটাইমস, এভরিডে, রেগুলারলি, টুমরো ইত্যাদি থাকে, অর্থাৎ এই সকল শব্দগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনাইট। এবং আমরা জানি যদি সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট হয় তাহলে সাবজেক্টের পর ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। সাবজেক্টের পর ভার্বের বেস ফর্ম বা V1 ব্যবহৃত হবে। তবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন, আমরা জানি থার্ড পারসন কোনগুলো, আই, উই এবং ইউ, এই তিনটি বাদ দিয়ে আই এবং উই হলো ফার্স্ট পারসন, ইউ হলো সেকেন্ড পারসন, এই তিনটি ওয়ার্ড বাদ দিয়ে বাকি পৃথিবীতে যা আছে সবই থার্ড পারসন। তাহলে সিঙ্গুলার নাম্বার কি এক বচন হবে যেটা। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত হবে। উদাহরণটা একটু দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবা। দ্য প্রেসিডেন্ট ড্যাশ লিভ ঢাকা ফর ইউকে টুমরো। এখানে প্রথমেই দেখো টুমরো আছে। টুমরো আছে মানেই কি এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনাইট হয়ে গেছে। সেক্ষেত্রে কি হওয়ার কথা, ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1 ব্যবহৃত হওয়ার কথা। তবে আমাদের একটা শর্ত ছিল সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি না। তাহলে দেখো সাবজেক্টকে দ্য প্রেসিডেন্ট, একজন প্রেসিডেন্ট, একজন প্রেসিডেন্ট, আমরা জানি আই, উই এবং ইউ বাদ দিয়ে বাকি যা আছে সব থার্ড পারসন, তার মানে প্রেসিডেন্ট একটি থার্ড পারসন। এবং যেহেতু একজন প্রেসিডেন্টের কথা বলছে তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছে এই জন্য ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে। তাহলে অ্যান্সার হবে লিভস। আশা করি বুঝতে পেরেছো। এর পরের উদাহরণটা একটু দেখো, দে অফেন ড্যাশ গো টু দ্য পার্টি। এখানে দেখো কি আছে, অফেন। এই যে কিছু কিছু ওয়ার্ড এখানে আমরা লিখে দিয়েছিলাম, এখানে অফেন আছে। অফেন আছে তার মানে এটি প্রেজেন্ট ইনডিফিনাইট হয়ে গেছে। তাহলে ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1 ব্যবহৃত হওয়ার কথা। তবে শর্ত আছে কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা। এখন আমরা দেখি সাবজেক্ট কি, সাবজেক্টকে দে, দে থার্ড পারসন, আমরা জানি আই, উই, ইউ বাদ দেওয়া সব থার্ড পারসন, তার মানে দে একটি থার্ড পারসন। তবে দে মানে তারা, তারা এটি কি সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? তারা যেহেতু অনেকজনকে বোঝাইছে তার মানে এটি প্লুরাল নাম্বার। তাহলে কি ভার্বের সঙ্গে আমরা এস বা ইএস যুক্ত করব না। তাহলে কি হবে, ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। তার মানে গো ছিল গোই ব্যবহৃত হবে। আশা করি বুঝতে পেরেছো। 2 নাম্বার রুলসটা একটু খেয়াল করো, কি বলা হয়েছে, সেন্টেন্সের মধ্যে যদি ইয়েস্টারডে, লাস্ট উইক, ইয়ার, মান্থ, অ্যাগো, লং অ্যাগো, ওয়ান্স আপন এ টাইম ইত্যাদি অতীত নির্দেশক ওয়ার্ড অর্থাৎ যেগুলো অতীতকালকে বোঝাচ্ছে যদি এমন থাকে তাহলে পাস্ট ইনডিফিনাইট অর্থাৎ V2 হবে ভার্বের। তাহলে একটু উদাহরণটা দেখো কি বলা হয়েছে, হি ড্যাশ গো টু ঢাকা ইয়েস্টারডে। এখানে কি আছে, ইয়েস্টারডে মানে অতীত নির্দেশক শব্দ, তার মানে যেখানে যে ভার্বটা থাকবে সে V2 হবে। ভার্ব কি দেওয়া আছে, গো, গো এর V2 কি আমরা জানি গো, ওয়েন্ট, গন, তাহলে হবে ওয়েন্ট। আশা করি বুঝতে পারছো। এর পরেটা দেখো, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে, দেয়ার ড্যাশ লিভ অ্যান অনেস্ট উড কাটার। এখানে ওয়ান্স আপন এ টাইম অতীতকাল নির্দেশ করেছে। তাহলে এখানে যে ভার্ব থাকবে তারও কি করতে হবে, V2 করতে হবে। আমরা জানি লিভ এর V2 কি, লিভ, লিভড, লিভড।
তাহলে লিভড হলো V2। আশা করি বুঝতে পেরেছো। এর পরেরটা দেখো কি বলা হয়েছে, সেন্টেন্সে ব্র্যাকেটের মধ্যে যদি বি দেওয়া থাকে, কি দেওয়া থাকে, বি, এই বি ওয়ার্ডটি লেখা থাকে, তাহলে এম অথবা ইজ অথবা আর অথবা ওয়াজ অথবা ওয়ার এর পাঁচটির যে কোনো একটি ব্যবহার করতে হবে। তাহলে বি বলতে মেইনলি বি ভার্ব, আর বি ভার্ব কোনগুলো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর পাঁচটির যে কোনো একটি ব্যবহৃত হবে। এখন কথা হলো আমরা কোথায় এম দেব, কোথায় ইজ দেব, কোথায় আর দেব, কোথায় ওয়াজ এবং কোথায় ওয়ার দিব। আমরা জানি সাধারণত আয়ের পরে এম ব্যবহৃত হয়। তাহলে ইজ এবং আর কোথায় ব্যবহৃত হয়, ইজ এবং আর ব্যবহৃত হয় সেন্টেন্স যখন প্রেজেন্টে থাকে তখন ইজ এবং আর। ওয়াজ এবং ওয়ার কখন, যখন সেন্টেন্স পাস্টে থাকে, যখন সেন্টেন্স পাস্টে থাকবে তখন ওয়াজ অথবা ওয়ার ব্যবহৃত হবে। তাহলে আমরা ইজ, আর, ওয়াজ, ওয়ার বুঝতে পেরেছি। কিন্তু যদি আলাদা আলাদাভাবে বলতে চাই, যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে তখন ইজ এবং ওয়াজ ব্যবহৃত হবে, এবং যখন সাবজেক্ট প্লুরাল হবে তখন আর এবং ওয়ার ব্যবহৃত হবে। তাহলে ইজ কোথায়, যখন সেন্টেন্স প্রেজেন্টে সাবজেক্ট সিঙ্গুলার। আর কখন, যখন সেন্টেন্স প্রেজেন্টে সাবজেক্ট প্লুরাল হবে। ওয়াজ কখন ব্যবহার করব, যখন সেন্টেন্স পাস্টে হবে এবং সাবজেক্ট সিঙ্গুলার হবে। এবং ওয়ার কখন ব্যবহার করব, যখন সেন্টেন্সটি পাস্টে হবে এবং সাবজেক্টটি প্লুরাল হবে। আশা করি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই পাঁচটি আলাদা আলাদাভাবে ব্যবহার বুঝতে পেরেছো। উদাহরণটা একটু দেখো, আরও ক্লিয়ার হয়ে যাবে। ফুটবল ড্যাশ বি মাই ফেভারিট গেম। এখানে বি দেওয়া, বি দেওয়া মানে আমরা বুঝতে পারতেছি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই পাঁচটির যে কোনো একটি ব্যবহৃত হবে। তাহলে ফুটবলের পরে আমরা কোনটি ব্যবহার করব, যেহেতু সেন্টেন্স প্রেজেন্ট দেখা যাচ্ছে এবং ফুটবল যে কোনো একটি খেলার কথা বলেছে, তাহলে সেন্টেন্স প্রেজেন্টে এবং সাবজেক্ট সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছো। এর পরেরটা দেখো, দ্য স্টুডেন্টস হু ড্যাশ বি অ্যাবসেন্ট ইয়েস্টারডে মাস্ট স্ট্যান্ড আপ। এখানে দেখো ইয়েস্টারডে আছে মানে অতীতকাল নির্দেশক শব্দ আছে। তাহলে আমরা বুঝতে পেরেছি এখানে ইজ অথবা আর এর যে কোনো একটি ব্যবহৃত হবে না, এখানে ওয়াজ অথবা ওয়ার ব্যবহৃত হবে। তাহলে দেখো ওয়াজ অথবা ওয়ার এর কোনটি ব্যবহার করব আমরা, সাবজেক্ট আছে দ্য স্টুডেন্টস, কোনো একজন শিক্ষার্থী না অনেকজন, স্টুডেন্টস এস দেওয়া মানে অনেকজন শিক্ষার্থী। তাহলে আমরা জানি যখন সেন্টেন্স পাস্টে হবে এবং সাবজেক্ট প্লুরাল হবে তখন কি ব্যবহার করব, ওয়ার ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা এর পরের রুলসটাই চলে যাই। কি বলা হয়েছে 4 নাম্বারটা একটু দেখো, অ্যাজ ইফ, অ্যাজ দো, আই উইশ, ফ্যান্সি এরপর বি ভার্ব হিসেবে ওয়ার ব্যবহৃত হবে। যদি কখনো অ্যাজ ইফ, অ্যাজ দো, আই উইশ, ফ্যান্সি এইগুলো লেখা থাকে এবং ব্র্যাকেটে বি লেখা থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই ওয়ার ব্যবহার করব। অন্য কোনো ভার্ব থাকলে, যদি বি লেখা না থাকে অন্য কোনো ভার্ব থাকে, তাহলে তার V2 করতে হবে। উদাহরণটা একটু দেখো, আশা করি বুঝতে পারবা। আই উইশ আই ড্যাশ বি এ ম্যাজিশিয়ান। তাহলে দেখো এখানে কি আছে, আই উইশ এবং ব্র্যাকেটে কি দেওয়া, বি দেওয়া। তাহলে আমরা বুঝতে পেরেছি যেহেতু আই উইশ আছে ব্র্যাকেটে বি দেওয়া, তার মানে এখানে ওয়ার ব্যবহৃত হবে। এরপরটা দেখো, হি টক্স অ্যাজ ইফ, সে এমনভাবে কথা বলে যেন। হি ড্যাশ বি এ ম্যাড, এখানে কি আছে, অ্যাজ ইফ দেওয়া, ব্র্যাকেটে কি লেখা, বি। তাহলে এখানে কি ব্যবহৃত হবে, ওয়ার ব্যবহৃত হবে। আশা করি বুঝতে পেরেছো। এর পরেরটা দেখো, হি টক্স অ্যাজ ইফ, সে এমনভাবে কথা বলে যেন, একই রকমেরই উদাহরণ দেওয়া। এখানে কি ব্র্যাকেটে কি দেওয়া আছে, নো এভরিথিং। আমরা জানি যদি বি লেখা থাকে সেক্ষেত্রে ওয়ার দিতাম, বাট এখানে কি বি লেখা না, এখানে তো অন্য কোনো ভার্ব দেওয়া। যদি অন্য কোনো ভার্ব থাকে তাহলে তার V2 অর্থাৎ পাস্ট ফর্মে করতে হবে। তাহলে নো এর V2 কি, আমরা জানি নো, নিউ, নোন। তাহলে নিউ হলো V2, তাহলে এখানে আমরা লিখলাম নিউ। আশা করি 4 নাম্বারটা বুঝতে পেরেছো। 5 নাম্বারটা একটু খেয়াল করো,
সিম্পল সেন্টেন্সে একাধিক ভার্ব আসলে পরের ভার্বটির সঙ্গে আইএনজি যুক্ত হবে। সাধারণত আমরা জানি একটি সিম্পল সেন্টেন্সে একটি ভার্ব থাকে, তবে অনেক সময় দেখা যাচ্ছে একের অধিক ভার্ব চলে আসবে। যদি একের অধিক ভার্ব চলে আসে সেক্ষেত্রে পরের যে ভার্বটি থাকবে তার সঙ্গে আমরা আইএনজি যুক্ত করে দেব। তো দেখো উদাহরণটা, মিস্টার রাকিব ওয়েন্ট অ্যাওয়ে ড্যাশ টু লিভ মি অ্যালন। এখানে ওয়েন্ট একটি ভার্ব দেওয়া আছে, আবারও আরেকটি ভার্বের জায়গায় গ্যাপ দেওয়া। তাহলে এই যে ভার্ব দেওয়া আছে, কি দেওয়া আছে, লিভ। লিভের সঙ্গে আমরা কি করব, আইএনজি যুক্ত করে দেব। তাহলে আমাদের অ্যান্সার হবে লিভিং। টোটাল সেন্টেন্সটা কি হলো, মিস্টার রাকিব ওয়েন্ট অ্যাওয়ে লিভিং মি অ্যালন। আশা করি বুঝতে পেরেছো। এরপর একটু দেখো কি বলা হয়েছে, প্রিপোজিশন ও পসেসিভ। প্রিপোজিশন কোনগুলো আমরা জানি, অফ, ইন, ফর, ফ্রম, আপ, টু, ইনটু, বিটুইন, বাই ইত্যাদি। আরো অনেক প্রিপোজিশন আছে এরকম। প্রিপোজিশন ও পসেসিভ। পসেসিভ কোনগুলো আমরা জানি, পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এদের আবার 3টা ফর্ম আছে, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এবং পসেসিভ ফর্ম। তো তার যে পসেসিভ ফর্মগুলো সেটাকেই মেনলি পসেসিভ বলা হয়। কি কি, মাই, আওয়ার, ইয়োর, হার, হিজ, দেয়ার, নাম থাকলে নামের সঙ্গে এস, ইট থাকলে ইটস। তো এইগুলো হলো পসেসিভ ফর্ম। যদি এরপর ভার্ব বসে তাহলে তার সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। তাহলে প্রিপোজিশনের পরে এবং পসেসিভের পরে যদি ভার্ব আসে তাহলে তার সাথে আমরা কি করব, আইএনজি যুক্ত করব। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা জানি টু কিন্তু একটি প্রিপোজিশন। টু কি, একটি প্রিপোজিশন। তবে টুর পরে যদি ভার্ব আসে তাহলে সেই ভার্বের অবশ্যই বেস ফর্ম ব্যবহৃত হবে, কখনোই ভার্বের সাথে আইএনজি ব্যবহৃত হবে না। কারণ আমরা জানি 2 + V1 কে ইনফিনিটিভ বলা হয়। তো উদাহরণটা একটু দেখো, আশা করি বুঝতে পারবা। He is confident of dash get GPA 5 in SSC or HSC examination. আচ্ছা তাহলে দেখো, অফ কি, একটি প্রিপোজিশন, এরপরে ভার্বের জায়গা ফাঁকা দেওয়া। কি দেওয়া আছে, গেট। তাহলে এটা কি হবে, গেটিং। আশা করি বুঝতে পেরেছে। পরেরটা দেখো, রিফাত কন্টিনিউ হিজ কি, হিজ একটি পসেসিভ। এই যে আমরা দেখছিলাম মাই, আওয়ার, ইয়োর, হার, হিজ একটি কি, পসেসিভ। পসেসিভের পরে যে ভার্বটি আসবে তার সঙ্গে কি হবে, আইএনজি যুক্ত হবে। এখানে কি দেওয়া আছে তাহলে, ডিসকাসের সঙ্গে যদি আমরা আইএনজি যুক্ত করি সেক্ষেত্রে হবে ডিসকাসিং। আশা করি এটা বুঝতে পেরেছো। 7 নম্বর রুলসটা একটু খেয়াল করো। উড ইউ মাইন্ড, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, প্রিফার টু। বি বলতে বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর যে কোনো একটি। বি ইউজ টু বা গেট ইউজ টু, অ্যাকিস্টোমেটেড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প ইত্যাদির পর ভার্ব আসলে তার সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। এই যে ওয়ার্ডগুলো, এইগুলোর পরে যদি ভার্ব আসে তাহলে তার সাথে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। তো খেয়াল করো, উড ইউ মাইন্ড ড্যাশ গিভ মি এ কাপ অফ কফি। তাহলে এখানে কি আছে, উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ডের পর যে ভার্ব আসবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে কি হবে, গিভ ছিল, গিভের সঙ্গে যদি আমরা আইএনজি যুক্ত করি সেক্ষেত্রে হবে গিভিং। উড ইউ মাইন্ড গিভিং মি এ কাপ অফ কফি। এরপর দেখো, হি ইজ ইউজ টু ড্যাশ ওয়ার্ক হার্ড। ইউজ টু, ইজ ইউজড টু, সেক্ষেত্রে কি হবে, ইজ বলতে এখানে বি। এই যে আমরা দেখছি না, বি ইউজ টু, অর্থাৎ বি ভার্বের সঙ্গে ইউজ টু থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। তাহলে কি ব্যবহৃত হবে, এখানে কি আছে, ওয়ার্ক। ওয়ার্কের সঙ্গে আইএনজি যুক্ত করলে হবে ওয়ার্কিং। আশা করি বুঝতে পেরেছো। পরেরটা দেখো, হোয়েন আই ওয়াজ ইয়াং, আই ইউজ টু। এখানে কি আছে, আই ইউজ টু। এখানে দেওয়া ছিল যদি বি ইউজ টু লেখা থাকে বা গেট ইউজ টু লেখা থাকে সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। বাট এর আগে, ইউজ টুর আগে কি বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর যে কোনো এর কোনোটি ব্যবহৃত হয়েছে, হয় নাই। অথবা গেট ব্যবহৃত হয়েছে, হয় নাই। তাহলে কি করব, আইএনজি যুক্ত করব। কালেক্টকে কালেক্টিং করব না, তখন আমরা কি করব, ভার্বের বেস ফর্মে রেখে দিব। অর্থাৎ কালেক্ট ছিল, কালেক্টই হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে টোটাল সেন্টেন্সটা
When I was young, I used to collect stamps. চলো আমরা 8 নম্বর রুলসটা একটু দেখে নিব। যদি সাবজেক্টের পর ডোন্ট, ডিডেন্ট বা ডাজেন্ট বা মোডাল অক্সিলারি থাকে, মোডাল অক্সিলারি কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, বিড, দেয়ার, মে, মাইট, এইগুলা। যদি সাবজেক্টের পর ডোন্ট বা ডিডেন্ট বা ডাজেন্ট অথবা মোডাল অক্সিলারি থাকে তাহলে কি করব? তারপর যে ভার্ব থাকবে তার V1 করব বা ভার্বের বেস ফর্মটি আমরা রাখবো। এখানে দেখো কি বলা হয়েছে, এভরিওয়ান শুড। আমরা জানি শুড কি? শুড একটি মোডাল অক্সিলারি ভার্ব। তাহলে এরপর যে ভার্ব আসবে কি দেওয়া আছে? রেসপেক্ট, এর V1 করতে হবে। হিজ প্যারেন্টস, তাহলে এভরিওয়ান শুড ড্যাশ রেসপেক্ট হিজ প্যারেন্ট। যেহেতু শুড একটি মোডাল তাহলে এখানে যে ভার্বটি হবে তার বেস ফর্ম। ভার্ব কে ছিল? রেসপেক্ট। রেসপেক্টের V1 তো রেসপেক্টই। পরেরটা একটু খেয়াল করো, সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে হলে, যে সেন্টেন্সটি সেটি যদি প্যাসিভ ভয়েসে হয়, প্যাসিভ ভয়েস আমরা কিভাবে চিনব? যখন আমরা দেখব সাবজেক্ট নিষ্ক্রিয় বা বস্তুবাচক সাবজেক্ট, তাহলে আমরা বুঝতে পারবো ওটি হলো প্যাসিভ ভয়েস। যদি সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে হয় তাহলে সাবজেক্টের পর ভি ভার্ব প্লাস V3 হবে। কি হবে? বি ভার্ব প্লাস V3। বি ভার্ব বলতে am is আর was are এর যে কোনো একটি ব্যবহৃত হবে, প্লাস V3 হবে। তো উদাহরণটা একটু দেখো, দ্য স্টোরি ড্যাশ টেল বাই সুমন। দ্য স্টোরি গল্প। গল্প কি? ব্যক্তি। গল্প কি হাঁটতে পারে, চলতে পারে? না, পারে না। তো তার মানে কি? স্টোরি একটি নিষ্ক্রিয় বা বস্তুবাচক সাবজেক্ট, তার মানে এটি কি আছে? প্যাসিভ ভয়েসে আছে। যদি প্যাসিভ ভয়েসে হয় তাহলে আমরা বি ভার্ব ব্যবহার করব এবং মেন ভার্বের V3 করব। তাহলে দ্য স্টোরি একটি গল্প। এরপরে কি ব্যবহৃত হবে? আমরা জানি am is আর was are পাঁচটি কোথায় আলাদা আলাদাভাবে ব্যবহৃত হয়, তাহলে এখানে হবে is। এবং যে মেন ভার্বের V3, মেন ভার্ব কে ছিল? টেল। টেলের V3 কি? আমরা জানি টেল, টোল্ড, টোল্ড। টেলের V3 হলো টোল্ড। তাহলে সেন্টেন্সটি হলো দ্য স্টোরি ইজ টোল্ড বাই সুমন। আশা করি বুঝতে পেরেছো। পরেরটা দেখো, ভুটানিজ হাউসেস। ভুটানিজদের বাড়িগুলো ড্যাশ বিল্ড ফ্রম উড অ্যান্ড স্টোন। তাহলে এখানে দেখো ভুটানিজদের বাড়ি। ভুটানিজদের বাড়ি কি? ভুটানিজদের বাড়ি কি কোনো ব্যক্তি? বাড়ি কি দৌড়াতে পারে, খাইতে পারে? পারে না। তো তার মানে কি? এটি নিষ্ক্রিয়, অর্থাৎ নিষ্ক্রিয় সাবজেক্ট হলেই সেটি প্যাসিভ ভয়েসে আছে। যদি প্যাসিভ ভয়েসে হয় তাহলে আমরা কি করব? সাবজেক্টের পর ভি ভার্ব প্লাস V3 করব। তাহলে ভুটানিজ হাউসেস, ভুটানিজদের বাড়িগুলো। বাড়িগুলো অনেকগুলো বাড়ি। তাহলে সেন্টেন্স আছে প্রেজেন্টে এবং হাউসেস অনেকগুলো বাড়ি। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অক্সিলারি ভার্ব হিসেবে আর ব্যবহার করব এবং মেন ভার্বের V3। মেন ভার্ব হলো বিল্ড। বিল্ডের V3 কি? আমরা জানি বিল্ড, বিল্ড, বিল্ড। তাহলে বিল্ডের V3 হলো বিল্ড। তাহলে টোটাল সেন্টেন্স হলো ভুটানিজ হাউসেস আর বিল্ড ফ্রম উড অ্যান্ড স্টোন। আশা করি বুঝতে পেরেছো। এরপর একটু খেয়াল করো। চলো এবার আমরা 10, 11 এবং 12 নম্বর রুলসটা একটু দেখে নিব। কি বলা হয়েছে? প্যাসিভ ভয়েসে বি ভার্বের পর বিইং প্লাস V3। তাহলে এখানে কি দেওয়া আছে? সাবজেক্ট দেওয়া আছে ক্রিকেট। ক্রিকেট কি? বস্তুবাচক, তার মানে প্যাসিভ ভয়েসে আছে। এরপর ভি ভার্বের পরে এখানে কি দেওয়া আছে? ভি ভার্ব কে দেওয়া আছে? ইজ। এরপর বিইং করব এবং মেন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বা V3 করব। তাহলে এখানে আমরা লিখে দিই বিইং। প্লে, প্লে এর V3 কি? প্লেড। আশা করি বুঝতে পেরেছো। এরপর একটা দেখো, প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পর হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড থাকলে বিন প্লাস V3 করব। তাহলে এখানে দেখো মেনি ট্রাভেলার্স হ্যাভ। হ্যাভ আছে, হ্যাভের পরে কি করতে হবে? বিন প্লাস V3 করতে হবে। তাহলে হ্যাভ ছিল, এখন আমরা বিন করি। এরপর ছিল অ্যাট্রাক্ট। অ্যাট্রাক্ট হলো V1। অ্যাট্রাক্ট এর V3 কি? অ্যাট্রাক্টেড। অ্যাট্রাক্টেড। তাহলে মেনি ট্রাভেলার্স হ্যাভ বিন অ্যাট্রাক্টেড বাই দ্য বিউটি অফ শ্রীলঙ্কা। আশা করি বুঝতে পেরেছো। এর পরের এবং লাস্ট রুলসটা একটু দেখো,
প্যাসিভ ভয়েসে মোডাল অক্সিলারি ভার্বের পর বি প্লাস V3 ব্যবহৃত হবে। যদি সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে হয় এবং মোডাল অক্সিলারি ভার্ব থাকে, এরপর আমরা বি ব্যবহার করব এবং মেন ভার্বের V3 করব। সেক্ষেত্রে দেখো কি আছে, দ্য ওয়ার্ক, কাজ। কাজ একটি নিষ্ক্রিয়, তার মানে এটি প্যাসিভ ভয়েসে আছে এবং মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে কে আছে, মাস্ট। আমরা জানি মাস্ট একটি মোডাল অক্সিলারি, তাহলে এরপরে বি করতে হবে। তাহলে আমরা লিখি বি এবং মেন ভার্বের V3। মেন ভার্ব ছিল ফিনিশ, ফিনিশের V3 হলো ফিনিশড। আশা করি বুঝতে পেরেছো। তো এটি ছিল আমাদের রাইট ফর্ম অফ ভার্বের সম্পূর্ণ ক্লাসটি। আশা করি তোমরা সম্পূর্ণটাই বুঝতে পেরেছো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়েছে বলে মনে হয়, কিছু শিখতে পেরেছো বলে মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক করে দাও এবং কমেন্ট করো। কোথাও বুঝতে না পারলে কমেন্টে জানাও, ইনশাআল্লাহ বুঝিয়ে দিব। এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তুমি শিখেছো, জেনেছো, অন্যকে একটু শেখার সুযোগ করে দাও, জানার সুযোগ করে দাও। তো দেখা হবে অন্য কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই সাথেই থেকো। আল্লাহ হাফেজ।